নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালী পুজোয় শহরে বাজিমাত করতে খুলজা সিমসিম ও মহাকুম্ভের থিম রাধামাধবনগর কালী পূজা কমিটির। ডিমা হাসাওতে বরাকের 19টি গ্রাম অন্তর্ভুক্তি না হওয়ায় লিখিত পত্র প্রকাশ করতে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিক রায়ের কাছে দাবি সাংসদ সুস্মিতা দেবের। শ্রীভূমির ক্লাব রক্তিমাভে কালী পুজোয় থিম কাশ্মীরের পেহেলগাঁওর রক্তাক্ত ঘটনা ও অপারেশন সিন্দুর। জুবিন গার্গের মৃত্যুর অন্যতম অভিযুক্ত শেখর গোস্বামী এবং অমৃত প্রভাকে হাফলং কারাগারে স্থানান্তর। উধারবন্দের দুর্গানগরে অসহায় বিধবার ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা, মামলা থানায়। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিলচর শহরের অন্যান্য বিগ বাজেটের পূজাকে টেক্কা দিয়ে আধুনিকতার ছোঁয়ায় এবারও আকর্ষণীয় আলোকসজ্জা মণ্ডপ নির্মাণের মাধ্যমে শহরবাসীর নজর কাড়ার প্রচেষ্টা হাতে নিয়েছে শিলচর মন্দির দিঘির পাড়ে রাধামাধবনগর কালী পূজা কমিটি। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, আসন্ন দীপাবলি ও কালী পূজা মহোৎসবকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা। আমি রাধামাধবনগর কালী পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা। তৎসঙ্গে আপনারা জানেন শিলচরবাসী তথা কাছাড়বাসী যে রাধামাধবনগর কালী পূজা কমিটি প্রতি বছরই নতুনত্ব কোনো কিছুই একটা দেখিয়ে থাকে। যেমন আমরা কিছু বছর আগে দেখিয়েছিলাম জলের তল থেকে কালী উঠানো, জলের তল থেকে কৃষ্ণ উঠানো, সমুদ্র মন্থন জলের মধ্যে। তো আমরা সবসময় নতুনত্ব সবসময় একটা কিছু দেখিয়ে যাই। এবারের আমাদের থিম হচ্ছে মহাকুম্ভ। এটা কাছাড়ের মধ্যে আমার মনে হয় সবচেয়ে প্রথম, অন্য কারো দেখিনি, আমি এখন পর্যন্ত শুনিনি মহাকুম্ভ। তার সঙ্গে থাকবে আপনারা আমাদের বাইরে দেখতে পারবেন যে খুলজা সিমসিম একটা দরজা থাকবে। যখনই খুলজা সিমসিম বলবেন তখন দরজাটা অটোমেটিকলি খুলবে। তার ভিতরে থাকবে একটা প্রোগ্রাম কালীর, এটা আমার বড় ভাই বলবে নামটা। আমি রাধামাধবনগর কালী পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা। তো আমরা এবারের কালী পূজার মধ্যে আমাদের পুজোর বিশেষ আকর্ষণ থাকবে মহাকুম্ভর যেগুলো ট্রেন্ডিং সাধু, যেমন সাধুর মধ্যে আমরা দেখেছিলাম যে মাথার মধ্যে ঘাস উঠে গেছিল একজন সাধু, উনিও থাকবেন। কাটা বাবা একজন দেখেছিলাম, উনিও থাকবেন। একজন অগরিয়া ছিলেন, অগরি থাকবেন। তার সঙ্গে মোনালিসা বলে যে একটা মালা একটা মেটা মেয়েগুলো থাকবে। ট্রেন্ডিং গুলা সাধুগুলো থাকবে আমাদের এখানের মধ্যে লাইভ থাকবে, যেন কোনো পুতুল থাকবে না, কোনো মানুষ আসবে এখানে দেখার মতন। দেখো শিলচরবাসীকে আমি অনুরোধ করছি একবার আসে আমাদের মন্দিরের পাড়ের কালী পূজাটা একবার এসে দেখে যাবে। বরাকের 19টি গ্রাম ডিমা হাসাওতে অন্তর্ভুক্তি নিয়ে সাম্প্রতিক বিতর্ক দেখা দিয়েছে। এই অন্তর্ভুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৌশিক রায় বলেছেন যে বরাকের মানুষ না চাইলে কোনো গ্রাম ডিমা হাসাওয়ে যাবে না। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেছেন যে একটি গ্রাম ও ডিমা হাসাওয়ে যাবার কোনো সম্ভাবনা নেই। এদিকে ডিমা হাসাওয়ের কিছু সংগঠনের বক্তব্য অন্যরকম। সব মিলিয়ে পুরো ব্যাপার নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা উভয় সম্প্রদায়ের মধ্যে বিভাজনে মদদ দিতে পারে। তাই অবিলম্বে এ নিয়ে লিখিত পত্র তুলে ধরে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং বরাক উপত্যকার মন্ত্রী কৌশিক রায় মহাশয় বলেছেন যে বরাকবাসী মতামত না নিয়ে আমাদের লক্ষ্মীপুর সমষ্টির 19টা গ্রাম ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলে অন্তর্ভুক্ত হবে না। আমি মাননীয় মন্ত্রী মিস্টার রায় আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে
জিজ্ঞেস করতে চাই যে আপনারা বলেছেন যে এইগুলা গ্রাম যাবে না, এই যে যাবে না এটার গভর্নমেন্ট অর্ডারটা কোথায়? বিজেপির কোন নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি যারা বরাকে আছেন বা কাছাড়ে আছেন, আপনারা কি লিখিতভাবে আসাম গভর্নমেন্টকে এটা জানিয়েছেন? বা আসামের গভর্নর যে কমিশনটা তৈরি করেছেন, যেটার চেয়ারম্যান এডিশনাল চিফ সেক্রেটারি হিল ডিপার্টমেন্ট, এই কমিশনের কোনো চিঠি বা অর্ডার আছে নাকি যে এই 19টা গ্রাম কাছাড় থেকে ডিমা হাসাওয়ে যাবে না? শুধু মুখে আশ্বাস দিলে আমি বিশ্বাস করব না, কারণ 19টা গ্রাম যদি আজকে ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত হয়, এটা আমরা বুঝতেই পারবো না, কাগজপত্র এবং ফাইলে অর্ডার হয়ে যাবে। কারণ এরকম তো না যে জমিটা কেটে উঠিয়ে আরেকটা জায়গায় নেওয়া হবে, জমি যেখানে আছে সেখানে থাকবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি বর্ডারটা বদলে যাবে, আমরা বুঝতেই পারবো না। কৌশিক বাবু, আপনি কাগজ দেখান, গভর্নমেন্ট অর্ডার দেখান, ডিসির অর্ডার দেখান যে এইগুলা ভিলেজ ডিমা হাসাওয়ে যাবে না। আর এই 19টা গ্রামের জনসাধারণকে আমি বলে দিতে চাই, সংবিধানের 6th শিডিউলটা পড়ে দেখবেন, সেখানে জনজাতির মানুষের জন্য বিশেষ অধিকার দেওয়া আছে। আমরা সংবিধানকে সম্মান করি, কিন্তু যেখানে যেখানে 6th শিডিউল এরিয়া আছে, যারা অজনজাতি, নন ট্রাইবেল যারা থাকে, ওদের জমির অধিকার কমে আসে, ব্যবসা করার অধিকার কমে আসে, নানা রকমের অধিকার কমে আসে, এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে 6th শিডিউল এরিয়াতে থাকতে হবে। আমার অনুরোধ থাকলো বরাকবাসীর কাছে, এটা শুধু লক্ষ্মীপুরের ব্যাপার না, এটা শুধু কাছাড়ের ব্যাপার না, এটা বরাকের জমির এবং অস্তিত্বর একটা লড়াই। এটা আপনাদের লিখিতভাবে হোক বা মাঠে রাস্তায় নেমে হোক, এটাকে পিসফুলি, শান্তি বজায় রেখে এটাকে প্রতিবাদ করতেই হবে। আমি আগামী 1-2 দিনের মধ্যে যে 19টা গ্রামকে ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত করার প্রপোজালটা রয়েছে, সেখানে আমি ভিজিট করব। আমি কোনো ধরনের অশান্তি চাই না, কারণ আমি দেখতে চাই যে কোন গ্রামগুলা কন্টিগুয়াস টু ডিমা হাসাও, এবং আমি চাইবো যে প্রশাসন স্পষ্টভাবে বলে দিন যে আমাদের যে প্রতিবাদটা জানাতে হবে, কাকে জানাতে হবে? ডিসি কে জানাতে হবে, চিফ মিনিস্টারকে জানাতে হবে, কৌশিক রায়কে জানাতে হবে, হোম মিনিস্টার অফ ইন্ডিয়াকে জানাতে হবে, প্রাইম মিনিস্টারকে জানাতে হবে। আমরা যারা 19টা গ্রাম চাইছি, আমাদের কাকে জানাতে হবে? কোনো কাগজ আছে? হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি? আমাদের জানান, আমরা লিখে জানাচ্ছি। ভূমি থেকে আকাশে হামলা চালিয়ে ধ্বংসলীলার সবচেয়ে বড় রেকর্ড ছিল অপারেশন সিন্দুরের সময়। 4 দিনের সংঘর্ষে ভারতীয় সেনা পাকিস্তানি ছোটি বিমান ধ্বংস করে। যেহেতু 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের অতর্কিত হামলায় 26 জন নিরীহ ভারতীয় নাগরিকরা বলির শিকার হন। ন্যাক্কারজনক এ ঘটনা সবাইকে মুচড়ে দেয়। বুকের মধ্যে পুঞ্জীভূত ব্যথা রয়েছে এখনো ভারতীয় নাগরিকদের মধ্যে। তাই এবারকার কালী পুজোয় শ্রীভূমি শহরের অন্যতম ক্লাব রক্তিমাভ কর্মকর্তারা থিম হিসেবে বেছে নিয়েছেন পেহেলগাঁওর রক্তাক্ত ঘটনা ও পরবর্তীতে অপারেশন সিন্দুর। শুক্রবার সাংবাদিকদের ডেকে এনে ক্লাবের সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দেবপুরখায়স্ত উল্লেখ করেন, কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের অতর্কিত হামলায় ভারতীয় নাগরিকরা মৃত্যুমুখে পতিত হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। জঙ্গিদের অতর্কিত হামলায় অকালে যাদের সিঁদুর মুছে গিয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাতে অপারেশন সিন্দুরের মাধ্যমে বিশেষ অভিযান চালানো হয়। জঙ্গিদের নিকেশ করতে তাও মেলে ধরা হবে বিশেষ প্রযুক্তিবিদ্যার মাধ্যমে। ভারতীয় সেনার বীর গাথা ফুটিয়ে তোলা হবে। গুজরাট থেকে কারিগরদের আনা হচ্ছে। মার রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি, এবং এবার আমাদের 29তম বছর। আমাদের গতবার আমরা রাম মন্দির তৈরি করেছিলাম, এবং এবার আমরা অপারেশন সিন্দুর, অর্থাৎ কাশ্মীরের পেহেলগামে যে অপারেশন সিন্দুর হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সেনাবাহিনীর যে পরাক্রম,
সেই আমাদের মা বোনদের সিন্দুর মেছানোর যে একটা অপপ্রয়াস, সেই জিহাদি আতঙ্কবাদীরা যে আমাদের মা বোনদের সিন্দুর মিছানোর যে অপপ্রয়াস করেছিল, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর পরাক্রমে সেটাকে প্রতিহত করেছেন। বিশেষ করে সেই অপারেশন সিন্দুরের কিছু ছবি আমরা এখানে তুলে ধরব। আমরা গুজরাট থেকে লাইট অ্যান্ড সাউন্ড আমরা আনিয়েছি, অলরেডি অন দ্য ওয়ে, কালকে বিকেল অবধি পৌঁছে যাবে। অর্থাৎ সব মিলিয়ে একটা পুজোর তো আধ্যাত্মিকতা থাকবে, কিন্তু বিশ্বাস করি যে দর্শনার্থীরা সবাই আসুন, অন্তত সবাই মিলে আমরা সেই জিনিসটা যাতে আপনারা উপভোগ করতে পারেন। তো 29 তারিখ বিকেল 6টার সময়, 19 তারিখ বিকাল 6টার সময় আমাদের উদ্বোধন হবে। আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এবং উন্মোচক হিসাবে আমরা ব্রিগেডিয়ার মিশ্রা, রাজেশ মিশ্রা, ওনাকে নিমন্ত্রণ করেছি। ওনারা দুইজন আসবেন এবং এই দিন সবাই যাতে উপস্থিত থাকেন যাতে। এবং আমাদের উদ্দেশ্য দেওয়া চিন্তাধারা একটাই হচ্ছে গিয়ে সুন্দর একটা পূজা উপস্থাপন করা, দর্শনার্থীরা যাতে এখানে আসে যাতে। এবং সত্যি কথা বলতে গেলে যে অপারেশন সিন্দুর, সেটার সঙ্গে আমাদের ইমোশন জড়িত, আমাদের সেন্টিমেন্ট জড়িত। তাই সব মিলিয়ে এই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের ক্লাবের সম্পাদক, ক্লাবের কর্মকর্তা সবাই মিলে যাতে একটা সুন্দর পুজো আমরা উপস্থাপন করতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। জুবিন গার্গের মৃত্যুর অন্যতম অভিযুক্ত শেখর গোস্বামী এবং অমৃত প্রভাকে হাফলং কারাগারে রাখা হবে। দুই অভিযুক্তকে পানবাজারের সিজিএম আদালতে হাজির করানো হয়। দেখুন সবিশেষ। আদালত তাদের 14 দিনের ন্যায়িক হেফাজতে রাখার নির্দেশ দেয়। শুক্রবার দুই অভিযুক্তকে পানবাজারের সিজেএম আদালতে হাজির করা হয়। গত 3 অক্টোবরে অমৃতপ্রভা শেখরকে গ্রেপ্তার করে এসআইটি। দুই অভিযুক্তকে ডিমা হাসাও জেলার হাফলং সাব জেলে রাখা হবে। বৃহস্পতিবার রাত্রিবেলা উধারবন থানার অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে জমি দখলের উদ্দেশ্যে এক অসহায় বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারিণী জমেরুন নেছা লস্কর নামের ওই বিধবা মহিলা জানান, বহুদিন ধরে স্থানীয় আলাউদ্দিন লস্কর, আইয়ুব উদ্দিন লস্কর, জামাল উদ্দিন লস্কর সহ আরও কয়েকজন তার নিজস্ব জমি দখলের জন্য তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। জমিরুন নেছা লস্কর সরকারি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বাড়ি পেয়েছিলেন। সেই বাড়ি নির্মাণের সময় অভিযুক্তরা নানা বাধা সৃষ্টি করে এবং ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার রাতের দিকে অভিযুক্তরা হুমকি কার্যকর করে বলে অভিযোগ। জমিরুন নেছার প্রধানমন্ত্রী আবাস ঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে তার সমস্ত সম্পদ ও প্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী মহিলা ও তার দুই কন্যা শুক্রবার সকালে উধারবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমার নাম জমিরুন নেছা লস্কর। ইনো আইসি অত কদিন বাদে বাদে লড়াই করেন, দরবার করেন, এর বাদে গড় এখান ইন্দিরা বাস কর, এখান বাইসলাম গড় এখানে বানাইবার দেন না, রাস্তা বাই আটিবারও দেন না, কারেন্টও আনিবার দেন না, আর গড় জ্বালাইলি তা কইয়া তো জ্বালাইলি। আমার বাড়ি গুড়ালি দুর্গানগর বাট পাই। গতকাল রাত তারা হুমকি দিছেন আমারে, আলাউদ্দিন লস্কর, আইবালি লস্কর, জামাল উদ্দিন লস্কর, তার পরিবারও আরো 2জন ছেলে আছে। মারতা করি হুমকি দিয়া দৌড়িয়ে গেছো। হুমকি দিছেন গত দিন আমরা তারা বাড়িতে গেছিলাম এফআইআর এখান লইয়া, তারা অবজেকশন দিছেন আমার বাড়িতে কিচ্ছু পাই না। ওখান লইয়া আমি অবজেকশন লইয়া পুলিশ লইয়া গেছিলাম। ও সময় তারা পুলিশ আইসেন আর আমার হুমকি দিছে, আরে জ্বালাই উঠেছে। আর কেউ নাও, তারাও জ্বালাইছে। আমরা উদারবন থানা
আমি আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। জমা দিছি, এফআইআর জমা দিছি। মার ঘর আমরার মা দুইজন, খালি মা আর একজন আর বোন দুইজন লইয়া থাকেন। তারাও আজ কয়দিন থেকে তারা ওরকম ঝগড়া করি করিয়া আমার মারে তারা কুদাইন মারা ধরা করেন। থানাতে এফআইআর দেওয়া হয়, 3বার করে এফআইআর দেওয়া হয়েছে থানাত। তারা কোনো অ্যাকশন লইছেন না। স্যার তারা এলকু বর্তমানে কালকে হুমকি দিয়া তারা গড় আমরা জ্বালাই লিছেন, মানে আগুন লাগাই দিছি। জ্বালাই লিছেন তারা। এলকু আমরা ন্যায্য বিচার চাই, আমরা ন্যায় বিচার, আমরা লাগে বিচার লাগে, ন্যায্য বিচার আমরা লাগে। আমরা মা গরিব মানুষ, আমার মা লাড়ি বেটি মানুষ লাড়ি বাড়ি কাম করি খাই না। আমরা মা কিতা অপরাধ তারা লগে করছে, আমরা মায়ের তারারে কিতাও তো গড় ফাইলে গড় না মালাইতে দেন না, কিচ্ছু দেন না, কারেন্টর লাইনও দেন না। মানুষের গড়ে টিকিতে পারে না, তারা ধলাই খুলিছড়ায় গুদামঘর ভেঙে অনলাইন ব্যবসার জুতা চপ্পল চুরি চাঞ্চল্য এলাকা জুড়ে। বৃহস্পতিবার রাতে ধলাই থানা এলাকার রাজনগর ফুলিছড়া জিপির খুলিছড়া বাজারের টিন দিয়ে নির্মিত একটি অস্থায়ী গুদামঘর ভেঙে অনলাইন ব্যবসার আনুমানিক 1.5 লক্ষাধিক টাকা মূল্যের জুতা চপ্পল চুরি করে নিয়ে গেছে নিশি কুটুম্বরা। দেখুন সবিশেষ। আবের হোসেন নামের ব্যক্তি বহির্রাজ্য মিজোরামে নিয়ে যাওয়ার জন্য পদবেশগুলি এনে এই গুদাম ঘরে মজুত রেখেছিলেন। এই সামগ্রীগুলোর আসল মালিক ছিলেন শিলচরের বিমান পাল নামের এক ব্যবসায়ী। তিনি আবের হোসেনের কাছে জুতো চপ্পলগুলো মিজোরামে পাঠানোর জন্য সমঝে দিয়েছিলেন। এ নিয়ে আবের হোসেন ধলাই থানায় একটি চুরি সংক্রান্ত মামলা দায়ের করেন। ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রকে পাকড়াও করার জন্য জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছে। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাটার অনলাইনের মাল 8 বস্তা মানে আসলো, এক সপ্তাহ আগে আনিয়া তো আইছে। মানে আজ যাইতো, মানে মিজোরাম যাইতো। আজ মানে গাড়ি আছে এক সপ্তাহ মানে তো আসলো, মানে ঘর এখানে মানে ও টান মানে ঘর মানে অটোর ঘর আর কি। মানে অটো ঘর ভাড়া করছে। আমি তো টানা করি আর কি, মানে 4% লোক আমার জিনিস তুলতে পারবেন। তার মানে খাবার অসুবিধা নাই, মানে টান ঘরও জায়গা আছে। তে বাজে 4-5 দিন আর ফারছি না, মোটামুটি এক সপ্তাহ গেছে গিয়ে। মানে লোডিংও হয়েছে না, আজকেও হইতো লোড। আজকে বর্তমানে শিলচর দেন গাড়ি আর মালগুন লইয়া যাইতো। আর রাইতে মানে ঘটনা কেউ তাই মানে ঘরের মালিক আর কি, তারা ফোন মারে কইছেন যে নলা ঘর তো মনে করো কি মানে গুদাম মানে কি ফারিয়া মাল সারা তো শুরু করে লইয়া গেছি গিয়া কিলা কিতা করা তুমি তাই না। খুব সকাল তারা ফোন করেন, সকাল ফোন মারি আবার বাজে যদি আছে এই ঘটনা ঠিক আছে। মাল কার? মাল আমার। কিটা নাম তোমার? আমার নাম আবের হোসেন। মালিকের নাম বিমান পাল। হ্যাঁ, বিমান পাল মালিকের নাম হলে। আচ্ছা, তো মানে রাত কটার সময় বুঝবাইলা যে কটার সময় বুঝবাইছো যে মাল নাই? তারা হয়তো মানে 2-2:30 মানে এলা মানে বড় শব্দ শুনিয়া আর কি। তারা হইলা ভাবছেন আর কি, মনে হয় অটো বাকত রানে কি জানি। তারা বাদে আবার ভাবছেন যে না অটো বাকত সময় লাগে না। আমাকে তারা দেখি জানি বাদে তারা দেখছো না, মানে তারা আইতে মনে হয় লাইট মারছেন, মানে মানুষ মানে দৌড়িয়া বাকি গেছে, চিনা গেছে না আর কি। খালি 3 জোড়া চপ্পল ফেলাইয়া মানে বাকি গেছে না, বাদ বাকি সব লিয়ে গেছে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শরৎপল্লীর সারদা সংঘ কালীপূজা কমিটি এবছর 18তম বর্ষে পদার্পণ করেছে। দর্শনার্থীদের আকর্ষণ করতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আদলে এক বিশেষ মণ্ডপ নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক রূপে মা কালীর প্রতিমা স্থাপন করা হবে। আনুমানিক ব্যয় প্রায় 8 লক্ষ টাকা। দেখুন সবিশেষ। পেট্রোল পাম্প থেকে মণ্ডপ পর্যন্ত এলাকায় থাকবে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা। পুজোর দিনগুলিতে স্থানীয় শিল্পীদের আনুষ্ঠানিক ধর্মীয় আচার এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকছে। পাশাপাশি অসহায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। উল্লেখ্য, এই কমিটিতে সভাপতি বা সম্পাদক পদ নেই। সকল সদস্য সমানভাবে যুক্ত রয়েছেন। আগামী 20 অক্টোবর জ্যেষ্ঠ নাগরিকদের উপস্থিতিতে মণ্ডপ উদ্বোধন হবে। রেইনবো ইনফোটেকের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য বিশেষ কুপনেরও ব্যবস্থা থাকছে। উদ্যোক্তারা পুজোর সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। সারদা সংঘ কালীপুজো কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকার সমস্ত জনসাধারণদের জানাই শুভ দীপাবলি ও কালীপুজোর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই ক্লাব 18 বছরে পা দিয়েছে। আমরা ছোটোর থেকেই শ্যামা মায়ের পুজো করার চেষ্টা করেছি এবং প্রতি বছর আমাদের পাড়ার গুরুজনদের সকলের আশীর্বাদে আমরা সেই পুজো সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা চেষ্টা করছি। এবার আমাদের থিম রয়েছে, পশ্চিমবাংলার পুরুলিয়াতে একটি পুজো হয়েছে, সেই পুজো মণ্ডপ, কাল্পনিক পুজো মণ্ডপ আমরা তুলে নিয়ে এসেছি ফোন যুগের মাধ্যমে। সেই হোয়াটসঅ্যাপ যুগের মাধ্যমে আমরা সেই প্যান্ডেলটা পেয়েছি। আমাদের ক্লাবেরই কার্যকর্তা উনি গিয়েছিলেন, সোমেনদা, তো উনি আমাদেরকে সেই প্যান্ডেলটি দেখিয়েছেন এবং সেই অনুসারে আমরা সেই প্যান্ডেল আমাদের শরৎপল্লীতে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমাদের প্যান্ডেলে থাকবে মায়ের আধুনিক প্রতিমা। আমরা সেই প্রতিমাটি আমরা বাইরের থেকে নিয়েছি। সেই প্রতিমা তৈরি করছেন বাইরের শিল্পী এবং আমাদের যে প্যান্ডেল তৈরি হচ্ছে ওনারাও বাইরে থেকে এসছেন। ওনারাও দিনরাত পরিশ্রম করে ওনারাও প্যান্ডেল তৈরির কাজে আছেন। এবং বিশেষত্ব আমাদের শরৎপল্লী পেট্রোল পাম্পের মুখ থেকে আমাদের পুজো মণ্ডপ এবং বাজার অবধি আমাদের থাকবে আলোকসজ্জা। আমরা খুব সুন্দর করে করছি। সাথে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণেরও আমরা প্রতিবার চেষ্টা করে থাকি। এইবারও আমরা বস্ত্র বিতরণের চেষ্টা করব। পুজোর দিন যেদিন আমাদের প্যান্ডেল উদ্বোধন হবে সেদিন এখানে প্রায় আমরা 3 শতাধিক মায়েদেরকে শাড়ি বিতরণ করার চেষ্টা করব। এবং আমরা মাটির প্রদীপ এবং তেল সেটাও আমাদের যখন পুজো মণ্ডপ উদ্বোধন হবে তখন আমরা সেটাও ডিস্ট্রিবিউশন করব। বাক্সায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর আক্রমণ এবং মিডিয়ার গাড়িতে আগুন লাগানো গণতন্ত্রের পরিপন্থী। প্রতিবাদের নামে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটি। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছে। দেখুন সবিশেষ। শুক্রবার শিলচর প্রেস ক্লাব প্রাঙ্গণে অসম বার্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটির কর্মী সদস্যরা 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে বাক্সায় সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রদর্শন করেন। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বার্তাজীবী সংঘ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাংবাদিকদের উপর আক্রমণে আমরা মানছি না, মানব না, মানছি না, মানব না। অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। জাস্টিস ফর জুবিন গার্গ, জাস্টিস ফর জুবিন গার্গ, জাস্টিস
ফর জুবিন গার্গ, জুবিন গার্গ, জুবিন গার্গ, জাস্টিস ফর জুবিন গার্গ, জুবিন গার্গ, জুবিন গার্গ, জুবিন গার্গের ন্যায় বিচার চাই আমরা, চাই। উল্লেখ্য, গত বুধবার জুবিন গর্গের মৃত্যুর দায়ে অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধান্ত শর্মা, পরেশ বৈশ্য, সন্দীপন গর্গ এবং নন্দেশ্বর বরাকে বাক্সা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই সাংবাদিকদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এভাবে সাংবাদিকদের ওপর আক্রমণ এবং মিডিয়ার গাড়ি পোড়ানো গণতন্ত্রের বিরোধী। প্রতিবাদের নামে সাংবাদিকদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানায় অসম বার্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটি। সেই সঙ্গে সরকারকে কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জুবিন গর্গের মৃত্যুর তদন্ত ত্বরান্বিত করার দাবি জানানো হয়। আজ প্রায় 28 দিন আমরা জুবিনবিহীনভাবে অসমে আমরা কাটাচ্ছি। জুবিনদার ন্যায়ের দাবিতে আসামের প্রতিটা কোণায় চলছে আন্দোলন, কেবল জাস্টিস ফর জুবিন। কিন্তু আমরা দেখেছি গত বুধবার এই জুবিনদার হত্যার অভিযোগে যাদেরকে গ্রেফতার করে 14 দিন সিআইডির কাস্টডিতে ছিল এবং তাদেরকে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থদেরকে যখন বাক্সার জেলে স্থানান্তরিত করা হয়েছিল, সে সময় জুবিন অনুরাগীরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ জানানোর মূল কারণটা ছিল যে বাক্সায় যে জেলে তাদেরকে নেওয়া হয়েছে সেই জেলে কোনো কয়েদি নেই, একেবারে নতুন একটি জেল। যাই হোক, সেটা মানুষের ক্ষোভ। জুবিনের অনুরাগীরা বারবার আন্দোলন করছেন, সবাই চাইছেন ন্যায় বিচারে। সে সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় আমরা লক্ষ্য করেছি সেখানে যারা কর্তব্যরত সাংবাদিক যারা ছিলেন তাদের অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, গুরুতর আহত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা এই জুবিন গার্গের যেভাবে মানুষ যেভাবে জুবিন গার্গের ন্যায় দাবি করছেন, ঠিক একই সুরে সাংবাদিকরাও কিন্তু রয়েছে। কিন্তু সাংবাদিকদের উপর সেদিন যে আক্রমণটা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। আমি এবং কাছাড় বার্তাজীবী সংঘের পক্ষ থেকে আমরা অসমের মুখ্যমন্ত্রী, গৃহ বিভাগের দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ রাখছি, যারা সেখানে যে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে সেই ঘটনার জন্য একটা উচিত তদন্ত হয়। স্বাস্থ্য শিবির দিয়ে রজত জন্ম জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা করল নিক্ষুণ সংস্থা। 17 অক্টোবর রংপুর গঙ্গাপাড়া স্থিত সর্বজনীন কালীবাড়ি গঙ্গাপাড়ার মন্দির প্রাঙ্গণে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ। শিবিরের সূচনা করেন সর্বজনীন কালীবাড়ি গঙ্গাপাড়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি নবেন্দু বরভূঁইয়া, রূপম সংস্থা ও নিক্কনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি নিখিল পাল, সাংস্কৃতিক সংগঠক ও নিক্কনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সম্পাদক ভাস্কর দাস, শিক্ষাবিদ দীপঙ্কর নাথ, সাংস্কৃতিক সভানেত্রী গোপা ভট্টাচার্য, কোষাধ্যক্ষ অনুশ্রীনাথ প্রমুখ। এতে প্রায় 1/2 রোগী চিকিৎসার সুযোগ লাভ করে। শিবিরে দাঁত, কান ও দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিনামূল্যে পরীক্ষা করে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক ডক্টর দেবারতী রায়, জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কজ্যোতি সাহা ও অডিওলজিস্ট গোলু কুমার। সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপনের প্রথম পদক্ষেপ হিসেবে গ্রহণ করা এই কর্মসূচি সফল করতে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ড্রাগস পাচারের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও আসাম পুলিশ 16 অক্টোবর 3 কোটি টাকার হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে। কাছাড় জেলার কয়লাপুলের কাছে একটি গাড়িতে করে হেরোইন নিয়ে আসা হয়েছিল। এই অভিযানে করিমগঞ্জের বাসিন্দা গাড়ি চালককে গ্রেফতার করা হয়। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রমথেশ পালের জীবনাবসান হয়েছে।
বার্ধক্যজনিত রোগী আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত্রি আনুমানিক 11:17 নিজ বাসভবন কাবুগঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 81 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী দীপালি পাল, 2 বিবাহিত কন্যা ঋতুপর্ণা ও সুপর্ণা, 2 পুত্র পার্থপ্রতিম ও প্রণব পালকে। এদিন প্রমথেশ বাবুর প্রয়াণের খবর পেয়ে তার কাবুগঞ্জের বাড়িতে ছুটে এসে শেষ শ্রদ্ধা জানান আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক তথা কাবুগঞ্জ জনতা কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর অনুপ কুমার দে। বৃহত্তর কাবুগঞ্জ অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তি প্রমথেশ পাল গতকাল রাত্র 11টায় দেহ রক্ষা করেছেন। আজকে এখানে ওনার সৎকার হচ্ছে কাবুগঞ্জ শ্মশানঘাটে। প্রমথেশ পাল কাবুগঞ্জ জনতা কলেজ থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে রিটায়ারমেন্ট করার পর সামাজিক বিভিন্ন কাজকর্মে জড়িত ছিলেন। ওনার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুলে, পরবর্তীকালে উনি জনতা কলেজে অধ্যাপনা করেন এবং 2004 সনে সেখান থেকে উনি অবসর গ্রহণ করেন। এখানে উল্লেখনীয় যে কাবুগঞ্জের অনেক সাংস্কৃতিক এবং সামাজিক কাজকর্মে স্বর্গীয় প্রমথেশ পাল এবং ওনার পরিবারের একটা যোগদান রয়েছে। লক্ষ্মীচরণ হাই স্কুলে যেখানে ওনার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল, সেখানেও উনি সেই স্কুলটাও ওদের পরিবার তরফ থেকে জমি দান করা হয়েছিল এবং শুধুমাত্র উনি অধ্যাপনা করেছেন এরকম না, কাবুগঞ্জ অঞ্চলের বৃহত্তর কাবুগঞ্জ অঞ্চলের বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি সবসময়ই লিপ্ত ছিলেন এবং আজকে ওনার মৃত্যুতে আর কাবুগঞ্জ একজন অভিভাবককে হারালো। ওনার সদ্গতির জন্য আমি পরমেশ্বরের নিকট প্রার্থনা করি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।